অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গেল 5ই আগস্ট প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর পুরো দেশে এখন চলছে নির্বাচনী ডামাডোল। এরই মধ্যে রোজার আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শুরু হয়ে গেছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2.5 ঘন্টারও বেশি সময় ধরে চলে উপদেষ্টা পরিষদের এই বৈঠক। নির্বাচনকে সামনে রেখে নানা নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা। এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজকের থেকে আপনি জানেন, কালকে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশন অফিসে ইলেকশন আয়োজনের জন্য বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে রোজার আগে। তো আজকের থেকে উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। এটাই প্রধান কাজ। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠ প্রশাসন যাতে সঠিকভাবে কাজ করতে পারে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রতি মাসে আপনি মার্ডার রেট দেখেন বা অন্যান্য গ্রাইভিয়াস ক্রাইম যেগুলো দেখেন সেগুলো কিন্তু করে না। যেটা হয়েছে যে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা দুইটা খুব সেন্সেশনাল মার্ডার হলে অনেকে ভাবছেন যে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একদম ভেঙে পড়ছে। আপনি যদি পুলিশ হেডকোয়ার্টারকে আমরা বলে দিয়েছি যে এখানে পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকতে, তারা প্রতি মাসের স্ট্যাটিস্টিক্স দিচ্ছে। আমি আপনাকে আবার অনুরোধ করব, আপনারা জুলাই মাসের স্ট্যাটিস্টিক্সটা তাদের কাছ থেকে নেন, আপনারা দেখেন, আপনারা নিজেরাই কম্পেয়ার করেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি। সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তাফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সভাকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত এক সভা শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত হয়েছে। নির্বাচনে পোস্টাল ব্যালটে প্রবাসীরা ভোট দিতে পারবেন বলেও জানান তিনি। আসন্ন নির্বাচন প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে ইসি সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে বলেও জানান তিনি। সেপ্টেম্বর মাস থেকে শুরু করে আমরা ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন পদ্ধতিতে আমাদের প্রবাসী ভোটারদেরকে সেন্সিটাইজ করা, অবহিত করা এবং তাদেরকে ভোটার এডুকেশনের কাজটা করা হবে। জুলাই আন্দোলন সবার, এই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার যুক্তরাষ্ট্রের লন্ডনে ডক্টর জুবাইদা রহমানের বাবা এবং সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলে একথা বলেন তিনি। লন্ডনের রয়্যাল রিজেন্সিতে আয়োজিত শ্বশুরের এই দোয়া মাহফিলে অংশ নিয়ে স্বৈরাচার মুক্তির আন্দোলনে সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন তারেক রহমান। এ সময় দেশের জন্য কাজ করার এবং দেশের মানুষের পাশে দাঁড়ানোর এবং আগামী দিনে যে গণতান্ত্রিক সরকার আসবে সেই সরকারকেও সহযোগিতা করার আহ্বান জানান তিনি। আন্দোলনের মাধ্যমে দেশে পরিবর্তন এসেছে। আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলনকে সফল করার জন্য দেশের প্রতিটি শ্রেণীর পেশা মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বিশ্বাস করি যে গত বছর 5ই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সমাজের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে।
যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী মাসুমা বেগমের ছেলে আব্দুল্লাহর দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে মাসুমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এইচ হিমেলের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্কুলটির অফিস সহকারী মাসুমা বেগম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার সকালে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে উত্তরা দিয়াবাড়ি মাসুমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী। সাক্ষাৎ শেষে রিজভী বলেন, মাসুমার ছেলে আব্দুল্লাহ চাকরি না হওয়া পর্যন্ত পড়াশোনার দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। সে তার দায়িত্ব পালন করতে গিয়ে, ওই বাচ্চাদের বাঁচাতে গিয়ে, ওই বাচ্চাদেরকে ছেড়ে না এসে মানবতার যে দৃষ্টান্ত দেখিয়েছেন, আমি এটা বর্ণনা করারও উপযুক্ত কোনো শব্দ বা ভাষা পাচ্ছি না। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। এ সময় নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, রোজার আগে নির্বাচনের ঘোষণা দিয়ে অন্তর্বর্তী সরকার প্রশংসিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার, একটি গণতন্ত্র উত্তরণের জন্য একটি প্রস্তুতিমূলক সরকার, বিপ্লবী সরকার, এবং এই সরকার সমস্ত জন আকাঙ্ক্ষাকে ধারণ করবেন, এটাই হচ্ছে মূল কথা, এটাই মোদ্দা কথা। সেই কাজটি তিনি এখানে করেছেন, আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এ সময় মাসুমার পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এমন উদ্যোগে বিএনপিকে ধন্যবাদ জানান মাসুমার স্বামী মোহাম্মদ সেলিম। তারেক রহমানের অনেক ধন্যবাদ, এরকম একটা বড় ধরনের অনুষ্ঠান করছে, বিভিন্ন নেতৃবৃন্দ আইছে। এদিকে আস্তে আস্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হচ্ছে, চলছে ক্লাস ও পরীক্ষা। তবে এমন মর্মান্তিক দুর্ঘটনার পর বিমানের শব্দ শুনলে আতঙ্কিত হন শিক্ষার্থীরা। ক্লাস নর্মালি লাগে, বাট উপর দিয়ে যখন প্লেন যায় এটা লাইক এক্সাম দেওয়ার সময় অনেক ভয় কাজ করে। তো আমাদের প্রায় 14 দিনের বন্ধের পর এখন যেহেতু পরীক্ষা, তো দিতেই হচ্ছে। স্বল্প আকারে যেটা ক্লাস চলছে সেভাবে হচ্ছে আর কি। মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষত ভুলে শিক্ষার্থীরা অচিরে স্বাভাবিক শিক্ষায় মনোনিবেশ করবে, এমনটাই প্রত্যাশা সবার। এইচ হিমেল, দিস টিভি, ঢাকা। ক্ষমতার অপব্যবহার ও প্রতারণা, জালিয়াতি করে সরকারের 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য কলিমুল্লাহকে কারাগারে প্রেরণের আদেশ দেন মহানগর দায়রা জজ আদালত। বৃহস্পতিবার রাজধানী মোহাম্মদপুর থেকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য কলিমুল্লাহকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হয়। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে সাবেক এই উপাচার্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এজলাস উপস্থিত থাকাকালীন প্রাক্তন উপাচার্য কলিমুল্লাহ বলেন, শিক্ষামন্ত্রী দীপু মনির অন্যায় আবদার রাখতে বাধ্য করতেন তাকে। শুনানি শেষে গণমাধ্যমকে দুদকের আইনজীবী বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শ্যামলীতে একটি লিয়াজো অফিস রয়েছে, যেখানে বিভিন্ন অনৈতিক চুক্তি এবং প্রকল্পের স্বাক্ষর করা হয়। উনি নির্দোষ দাবি করার পরে তখন বিজ্ঞ আদালত বলেছেন যে কতটুকু দুর্নীতি করেছেন সেটা আপনি নিজে জানেন, তারপর আল্লাহ পাক জানেন, আর হলো দুদক কিছুদিন পর দুদক সেটাকে জানবে, আর হলো দেশের মানুষ জানবে। বিজ্ঞ আদালত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন 408 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া 2 পুরুষ এবং 1 জন নারী ছিলেন। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে 314 জনই ঢাকার বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 95 জন, যাদের মধ্যে 55 জন পুরুষ এবং 40 জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 23,220 জন, যার মধ্যে 13,645 জন পুরুষ এবং 9,575 জন নারী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 12 কোটি টাকা মূল্যের 70টি স্বর্ণের বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল 9টার দিকে কাতারের দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদে কাতারের দোহা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BG326 ফ্লাইটে রামেজিং অভিযানে বিমানের সামনে কার্গো হোল্ড
থেকে কাপড়ের ভেতরে কালো স্কচ টেপে বিশেষভাবে মুড়িয়ে রাখা 8 কেজি 120 গ্রাম ওজনের 70টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে স্বর্ণ চোরাচালানের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। স্বর্ণের বার জব্দের বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন বলেন, বাংলাদেশ কাস্টমস দেশীয় অর্থনীতিকে নিরাপদ রাখতে বৈদেশিক মুদ্রা পাচার এবং চোরাচালান রোধে সর্বদা সচেষ্ট।